শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানানো হচ্ছে। সমস্ত শিক্ষক শিক্ষিকা, পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য বিভিন্ন দেশের শিক্ষাদান পেশায় যারা যুক্ত রয়েছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং মহিলাদের ভূমিকা। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং মহিলাদের ভূমিকা, দ্য রোল অফ ওমেন ইন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া। তোমাদের সামনে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর আলোচনা করছি ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের একটা ছোট টপিক, স্বাধীনতা আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ। তোমরা সচরাচর তোমাদের বইয়েতে অনেক মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম পাবে, কিন্তু তোমাদেরকে প্রথমেই মহিলাদের স্বাধীনতা আন্দোলনে যে অংশগ্রহণ সেটাকে অধ্যায় ভিত্তিক ভাগ করতে হবে। অধ্যায় ভিত্তিক কেন বলছি? ধরো, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে 1905 সাল থেকে শুরু করে 1911 সাল, অর্থাৎ লর্ড কার্জনের দ্বারা বঙ্গভঙ্গ সিদ্ধান্ত কার্যকর করা এবং বঙ্গভঙ্গ সিদ্ধান্ত রদ হওয়া, ডিক্লারেশন অফ দ্য পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড annulment of the decision of the partition. The duration is 1905 to 1911. এই যে পর্বটা, এই পর্বে যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তাদের আলোচনা আসবে। দ্বিতীয় অধ্যায় সেটি হলো মহাত্মা গান্ধীর ভারতে 1917 সালে আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে উঠে আসা এবং 1917 সালে চম্পারণ যে নীল চাষ আন্দোলন, তাকে দিয়ে মহাত্মা গান্ধীর ভারতের জাতীয় রাজনীতিতে প্রবেশ, সেই সময় থেকে 1920 বলতে গেলে 1922 সাল অবধি, এটা হচ্ছে আর একটা অধ্যায়। তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা মহাত্মা গান্ধীর 1930-এর দশকের আইন অমান্য এবং লবণ আইন সত্যাগ্রহ আন্দোলন। চতুর্থ পর্ব 1940 থেকে 1943, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন পর্ব, এবং সর্বোপরি হচ্ছে ভারতবর্ষের বিভাজন এবং ভারতের রাজনীতিতে মহিলা। এই যে পাঁচটা স্তর, 1905 থেকে 1911, 1917 থেকে 1922, 1930-এর দশক, 1939-40 থেকে 1943 এবং তৎপরবর্তী শেষ অধ্যায়। আমি প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করি। ভারতবর্ষে জাতীয় আন্দোলনে মহিলাদের অংশ নেওয়াটা প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পাই উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা এই স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে অংশগ্রহণ করছেন। আমি এর আগে তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করেছিলাম সরলা দেবী চৌধুরী সম্পর্কে, যিনি কিনা আমাদের রবি ঠাকুরের ভাগ্নি। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের কর্মসূচি নিয়েছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন উৎসবের ডাক দিয়েছেন। সেই রকম একটা প্রেক্ষাপটে ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে আবির্ভাব ঘটল সরলা দেবীর। সরলা দেবী স্বাবলম্বনের জন্য লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তুললেন 1906 সালে।
এবং সেই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও তিনি কি করলেন, বীরাষ্টমী ব্রত, উদয়াদিত্য উৎসব, এবং এই যে ভারতবর্ষের বীরদের জীবনী, তার মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে জাগ্রত করা, তাদেরকে শরীরচর্চা, কুস্তি, লাঠি খেলার প্রশিক্ষণ দেওয়া। এবং তোমরা জানো যে সরলা দেবী চৌধুরানীর বিখ্যাত যে স্মৃতিকথা জীবনের ঝরা পাতা, তাতে কিন্তু তিনি তার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ, এই বিষয়গুলো আলোচনা করেছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 1905 সালের যখন বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো, আমাদের খামতি ছিল, আমরা বেশি বেশি করে মহিলাদের কিন্তু স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণে আনতে পারিনি। মহিলাদেরকে রান্নাঘরের রান্নার কাজ ছাড়া, সন্তান প্রতিপালন করা ছাড়া দেশ গঠনের কাজে কিন্তু আমরা সামিল করতে পারিনি। এটা বলতে পারো আমাদের জাতীয় আন্দোলনকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। কিন্তু নারী শক্তি পিছোতে জানে না, তারা কিন্তু একটা সময় সত্যিকারে এগিয়ে এসেছে, এবং যত সময় এগিয়েছে, গান্ধীজি আসার পরে তো চূড়ান্ত আকার নিয়েছে। মহিলারা একটা বড় মাত্রায়, বড় সংখ্যায় ভারতবর্ষের জাতীয় রাজনীতি, জাতীয় আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে নিজেদেরকে সংশ্লিষ্ট করেছেন। হয়তো হতে পারে যে বাসন্তী দেবী, উর্মিলা দেবী বা উষা মেহতা বা লক্ষ্মী স্বামীনাথন, আমি বিভিন্ন পর্বের নারীদের কথা বলছি, সেরকম অনেক নারী আছে যাদের ইতিহাস কিন্তু তোমাদের ইতিহাস বইয়ে স্থান পায়নি, কিন্তু তাদের অবদান কিন্তু কোনো অংশে কম নয়। আমি বিশেষভাবে জন্মসূত্রে বীরভূম জেলার ছেলে, এবং বীরভূম জেলা একমাত্র যেখানে পৃথিবীর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী শান্তিনিকেতন কবিগুরুর শিক্ষা আদর্শের সার্বিক রূপায়ণের ফল সেটি রয়েছে। ভারতবর্ষে যত পদ্মশ্রী প্রাপক আজকের দিন পর্যন্ত, তারা বেশিরভাগই কিন্তু আমার বীরভূম জেলার বীর সন্তান। ভারতবর্ষের প্রথম নোবেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটাও কিন্তু আমাদের শান্তিনিকেতন বীরভূম জেলার উপরেই কেন্দ্র করে। আমরা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ হিসেবে পেতাম না যদি না উনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে পুরনো তার মামাবাড়ি, এবং সেই মামাবাড়ি সূত্রে রবি ঠাকুরের ভুবনডাঙ্গার মাঠ, শান্তিনিকেতনের যাতায়াত, এবং সেখান থেকে তার গান, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার পথ ভুলায় রে, লেখা তার বিখ্যাত আমি তখন ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন ফিরিতেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, ভাবিতেছিলাম এ কোন মহারাজ। দিস ইজ দ্য সং অফারিং, দ্য মাইজার, পোয়েট্রি নাম্বার 50। রবি ঠাকুর সেখানে দেখালেন যে কিভাবে আমাদের রাজাধিরাজ আমাদের কাছে সর্বান্তকরণে আমাদের সমস্ত কিছু প্রত্যাশা করেন, অর্থাৎ কমপ্লিট স্যাক্রিফাইসের কথা তিনি বলছেন, পুরোপুরি সঁপে দেওয়া। এই যে শিক্ষার জায়গাতে ঐশ্বরিক চেতনা, অর্থাৎ এডুকেশন অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এটার একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা শান্তিনিকেতন শিক্ষা আদর্শে কবিগুরু কিন্তু বলছেন। তিনি কেন প্রকৃতিকে বেছে নিয়েছিলেন, কেন তিনি ছাতিমতলাতে তার সকালের পাঠ শুরু হতো, এগুলো কিন্তু ভাবতে হবে। যাকগে, আমি যে জায়গায় আলোচনা করছিলাম যে স্বাধীনতা আন্দোলনের মহিলা, আমরা সরলা দেবী চৌধুরানীর কথা বললাম, সরলা দেবী চৌধুরীর কথা বললাম।
আমরা অন্যান্য মহিলার কথা বলেছি, বাসন্তী দেবী, উর্মিলা দেবী। আমরা মাতঙ্গিনী হাজরার কথা পরে আলোচনা করব। আমরা সবেমাত্র আজকে একটি ছোট অধ্যায়ের আলোচনা করলাম, সেটা হচ্ছে 1905 থেকে 1911 সালে যে ভারতবর্ষের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে স্বাধীনতা আন্দোলন, এবং সেখানেও আমরা কবিগুরুর পরিবারে আর এক সন্তান অবন ঠাকুর চিত্রশিল্পের মধ্য দিয়ে আমাদের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুললেন। এবং সেখানে যার ছবিটি বাস্তবায়ন ঘটেছে তিনি আর কেউ নন, তিনি অবন ঠাকুরের চিন্তাভাবনায় ছিলেন বঙ্গমাতা, পরে কিন্তু নিবেদিতার সঙ্গে আলাপচারিতায় তার রূপ হয় ভারত মাতা। দ্যাট ইজ দ্য পোর্ট্রেট drawn by Abanindranath Thakur. The earlier name was Bongo Mata, Mother of Bengal, and it transferred into Bharat Mata, Mother of India. সুতরাং তোমাদের এটা বুঝতে হবে যে ছবির মধ্য দিয়েও কিন্তু আমরা বিপ্লবীদের মধ্যে জাতীয়তাবাদ আনতে পারি। আমাদের অবন ঠাকুরের এই যে ভারত মাতা চিত্র, তার মধ্য দিয়ে আমাদের কি পেয়েছি? সুজলা সুফলা ভারতবর্ষ, আধ্যাত্মিকতা সম্পন্ন ভারতবর্ষ, বরাভয় দায়িনী রূপ। এবং ভাবনা যে আমাদের যখন বঙ্কিমচন্দ্র লিখছেন আনন্দমঠ, সেখানে যে মৃন্ময়ী মা তাকে চিন্ময়ী রূপ দিচ্ছেন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম, আমার ভারত মা। এই অমোঘ মন্ত্র বন্দে মাতরম, সেই বন্দে মাতরম শব্দটা বিপ্লবীদের অগ্নিমন্ত্রে পরিণত হয়েছে। মায়ের কাছে আত্মসমর্পণ করা, এই মা আর কেউ নয়, তোমার মাতৃদেবী এবং দেশ জননী। তাকে তিনি এক রূপে দেখতে চেয়েছিলেন। আমরা দেখেছি যে এই মাতৃবন্দনা, মায়ের ঘট পূর্ণ না করলে সন্তানের সাধনা, সে সাধনা আধ্যাত্মিক সাধনা হোক, পরাধীন ভারত মাতাকে মুক্ত করবার জন্য সংকল্প পাঠ হোক, সেটা কখনো সম্পূর্ণ হতে পারে না। অগ্নিযুগ যখন আমরা বলি, অর্থাৎ যখন আমরা দেখলাম অরবিন্দ ঘোষ চলে আসলেন আমাদের মুরারিপুকুরে, যখন গোপন ডেরাতে বিপ্লবীদের প্রশিক্ষণ হচ্ছে, পিস্তল চালানো, বোমা বানানো, সেখানে কিন্তু গীতা সেটাকে ছুঁয়ে শপথ করতে হতো। এবং মেয়েরা বিশেষভাবে গোপনে খবর পাঠাতো, কারো বোন হিসেবে, কারো দিদি হিসেবে, কারো মা হিসেবে, কারো স্ত্রী হিসেবে। এই সংবাদ বিভিন্ন জেলে বন্দি বিপ্লবীদের হাতে পৌঁছে দিত। বীরভূমের কথা বলছিলাম, ননিবালা দেবী এবং দুকরিবালা দেবী, এই দুজনের ইতিহাস কিন্তু ইতিহাসে স্থান পায়নি। কিন্তু যদি আমরা আলিপুর সেন্ট্রাল জেলে যাই, আমরা যদি প্রেসিডেন্সি জেলে যাই, তাহলে কিন্তু ননিবালা দেবী এবং দুকরিবালা দেবী তার কিন্তু ইতিহাস আমরা পাব। আমরা জানি না কিন্তু স্বাধীনতা আন্দোলনে সুহাসিনী গাঙ্গুলির কথা, কিন্তু সুহাসিনী গাঙ্গুলি আত্মত্যাগ কোনো অংশে কম নয়। আমাদের মাতঙ্গিনী হাজরা, তার নামটা কেবল গান্ধী বুড়ি হিসেবে 1942-এর আন্দোলন হিসেবে এসেছে। কিন্তু আমি যাদের কয়েকজনের নাম বললাম, ননিবালা দেবী, দুকরিবালা দেবী বা সুহাসিনী গাঙ্গুলি, এদের ইতিহাস তোমরা কি সত্যি জানো? সত্যি কি আমাদের বইয়ে এগুলো লেখা আছে? আমি এটা বলছি, সে পশ্চিমবঙ্গ সরকারের বই হোক, সিবিএসসির বই হোক, এনসিইআরটির বই হোক, সেখানে কি আমরা সত্যিকারেই প্রকৃত ইতিহাস, প্রকৃত স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মহিলাদেরকে আমরা পেয়েছি, প্রান্তিক জায়গা থেকে উঠে আসা যে সমস্ত মহিলারা নিজেদের জীবনের, নিজেদের আত্মসমর্পণের, ব্রিটিশ পুলিশের পৈশাচিক বর্বরতা, নিষ্ঠুরতা, শারীরিক নির্যাতনকে লঙ্ঘন করে তারা মৃত্যুর ফাঁসি
কাঠকে তাদের শেষ সম্বল বলে জেনে নিয়েছিল, তাদের আত্মত্যাগের কি আমরা সত্যি মূল্যায়ন করতে পেরেছি? আমি তোমাদের কাছে অনুরোধ করব, যদি ইতিহাসকে জানতে হয়, ইতিহাসকে আতশ কাঁচের তলায় ফেলে তার সঠিক ইতিহাসটা জানো। দেশকে প্রথম জানো, দেশকে প্রথম বোঝার চেষ্টা করো। না হলে কিন্তু ইতিহাস বইয়ের পৃষ্ঠায় পড়া নামগুলো কবে তোমাদের মাথা থেকে মুছে যাবে। হ্যাঁ, শিক্ষক হিসেবে এবং বিশেষভাবে ইতিহাসের শিক্ষক হিসেবে আমার একটি নৈতিক দায়িত্ব রয়েছে জাতির কাছে। আমার দায়িত্ব রয়েছে আজকের যারা তোমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের কাছে সঠিক ইতিহাস, আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের যাদের নাম আমরা ইতিহাসের বইয়ের পাতায় পাই, তার বাইরেও যাদের নাম আমরা পাই না, তাদের নামগুলো তোমাদের সামনে আনা, তোমাদেরকে জানতে সাহায্য করা, যে তোমরাও জানো এই মহিলারা না থাকলে কিন্তু আমরা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটাকে অপূর্ণ রূপেই পেতাম। যাই হোক, আজকে ছোট্ট একটু আলোচনা করলাম 1905 থেকে 1911 সাল, এবং ব্যক্তিগতভাবে একটি চরিত্রের কথাই আমি খুব বেশি আলোচনায় এনেছি, সেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী বা সরলা দেবী চৌধুরী। তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে। যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, যারা সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, আইএসসি বোর্ড এবং আমাদের একই সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রয়েছে, যারা মাদ্রাসা বোর্ডের আন্ডারে রয়েছে, তাদের ইতিহাসে এই জায়গাগুলো আধুনিক ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামে খুব কাজে লাগবে। এবং আমার ইউটিউব চ্যানেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়, তোমরা গ্রাহক হবে। তোমরা তোমাদের বন্ধুদের কাছে তথ্য দেবে যে এরকম একটি ইতিহাসের নির্ভীক এবং নিরপেক্ষ একটি চ্যানেল রয়েছে, যার হাত ধরে যে মাস্টার মশাইয়ের জন্য আজকে আমরা ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারছি। তোমরা তোমাদের শিক্ষক মশাইদের বলবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আগামী দিনে আমরা আলোচনা করব স্বাধীনতা আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ, দ্বিতীয় পর্ব গান্ধীজির আবির্ভাব এবং ভারতের জাতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ। সবাই ভালো থেকো। আবার বলে দিচ্ছি, আগামী দিনের ভিডিওতে তোমরা পাবে গান্ধীজির ভারতে আগমন এবং জাতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ। অর্থাৎ বলার উদ্দেশ্য, গান্ধীজি কীভাবে আমাদের মহিলাদেরকে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করিয়েছিলেন এবং নারী শক্তির জাগরণ ঘটিয়েছিলেন, সেই আলোচনা থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।